পুরনো নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডিল প্রতি 300 থেকে 500 টাকা বেশি কিনছেন অনেকেই। 5 টাকার দুইটা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। 50 টাকার নোট নিলাম, 20টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় চট্টগ্রাম বন্দর। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। অপরিকল্পিত নদী শাসনের স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের 10 নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী বাল্কহেড। এবং এএফসি বাছাই পর্ব খেলতে ঢাকা ছাড়ছে জাতীয় ফুটবল দল। হামদা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা যোগাচ্ছে। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি ইসরাত মুক্তি। ঈদে নতুন জামার সাথে বাড়তি আনন্দ যোগ করে নতুন টাকার সালামি। প্রতিবারই ঈদে নতুন টাকা বাজারে ছাড়া হলেও এবারই ব্যতিক্রম। পুরনো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তাই খোলা বাজারে ছোট টাকার বান্ডেলে 500 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে গ্রাহককে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আতর নিয়নের প্রতিবেদন। নতুন জামা পরে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন শুরু করে ছোট বড় সকলে। এদিন বাড়তি আনন্দে যোগ হয় নতুন টাকার সালামি। তাই ঈদকে কেন্দ্র করে প্রতি বছর নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রমজানের ঈদকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি নতুন টাকার প্রতি বছর বাজারে আসে। তবে এবার ঈদে নেওয়া হয়েছে ভিন্ন সিদ্ধান্ত। 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পুরনো টাকা বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাই এবার ঈদে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলোতে নতুন টাকা সংগ্রহ করতে আসছেন না গ্রাহক। বিতরণ বন্ধ থাকায় ব্যাংকে নেই বাড়তি চাপ। অনেকটাই ফাঁকা ব্যাংকের একাধিক কাউন্টার। অনেকটাই ভিন্ন চিত্র দেখা গেছে নতুন টাকার হাটে। বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন টাকা। তবে ব্যাংক থেকে নতুন টাকা না দেয়ায় সরবরাহ কিছুটা কম দেখা গেছে। এসব দোকানে প্রতিটি 10 টাকার 100টি নোটের বিপরীতে বাড়তি দিতে হচ্ছে 480 টাকা। 20 ও 50 টাকার 100টি নোটের ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে 500 ও 400 টাকা। 100 ও 200 টাকার বান্ডেলের জন্য গ্রাহককে অতিরিক্ত দিতে হচ্ছে 200 টাকা। কোনো দোকানে মাল নাই, গুড়া মাল নাই। এই 2-4টা দোকানে আছে, তারা বেছে বললে দেয় কাস্টমারের লাগলে না, নাইলে নিয়ে না, দাম বেশি। 10 নাই, 20 নাই, 5 নাই, কিছুই নাই। ওই 100 আর 50 রয়েছে, এত মেশিন নেয় না, এলে খালি বই রয়েছে। ব্যাংক থেকে না পেলেও ছোটদের খুশি করতে অতিরিক্ত দামে অনেককেই কিনতে দেখা গেছে নতুন টাকা। তবে বাড়তি টাকার পরিমাণ খুব বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 5 টাকার দুইটা আর 2 টাকার একটা বান্ডিল নিলাম 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়, এই জন্য নেওয়া। এখানে 1000 টাকার নোট দিয়েছি, 50 টাকার নোট নিলাম, 20টা দিছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। সবশেষ ব্যাংকগুলোর কাছে 600 কোটি টাকার বেশি নতুন নোট থাকার তথ্য পাওয়া গেছে। তবে নির্দেশ থাকায় তা বিতরণ বন্ধ আছে বলে জানায় ব্যাংকগুলো। তার মধ্যেও একটা প্রস্তুতি, ওইভাবে মানসিক প্রস্তুতি আছে। তারা গত অন্যান্য বারের মতো নতুন টাকা খুব যে একটা আমাদের কাছে চাহিদা বা এরকম নেওয়ার জন্য ভিড় করছে এরকমটি না, কারণ তারা জানেন যে এটা এই বছর নতুন টাকাটা ব্যাংক থেকে সরবরাহ করা হবে না। আর গ্রাহকদের চাহিদা তো আমরা অ্যাজ ইউজুয়াল যে তাদের যে চাহিদা আছে সেটা আমাদের পুরানো যে নোটগুলো আছে সেটা দিয়ে আমরা পূরণ করছি। সেখানে এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। অপরদিকে মে মাসের শেষ দিকে নতুন নকশার টাকা বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, তার মানে ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। তো সেটা আসার জন্য যেহেতু সময় লাগছে,
অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই ত্যাগটা স্বীকার করতে রাজি হবে যে আমরা এবার ইটটা না হয় প্রচলিত নোট বা অপেক্ষাকৃত মলিন নোট দিয়ে কাটিয়ে দেই, সামনে আমাদের জন্য ফ্রেশ নোট আসছে। আগামীতে শুধু ঈদে নয়, পুরো বছর জুড়ে পাওয়া যাবে নতুন টাকা। তবে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে ধীরে ধীরে এর পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতউনিয়ন, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দর থেকে ধরন ভেদে পণ্যের খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আইন সংস্কারের জাতীয় রাজস্ব বোর্ডে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। কন্টেইনার জট নিরসন এবং পণ্য খালাস কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এই উদ্যোগ বলে দাবি বন্দর চেয়ারম্যানের। তবে সময় মতো প্রয়োজনীয় সার্টিফিকেট কিংবা সেবা না পেলে এটি বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত হাজিরা শিউলের প্রতিবেদনে। দেশের ৯২% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল বছর চট্টগ্রাম বন্দর রেকর্ড পরিমাণ ৩২,৭৫,০০০ টুয়েস কন্টেইনার ও ১২,৩৯,০০,০০০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। প্রতি বছরই কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং বাড়ছে গড়ে ৪ থেকে ৭%। যদিও সে অনুপাতে সম্প্রসারণ হয়নি বন্দর। ফলে প্রাকৃতিক দুর্যোগ, টানা সরকারি ছুটি কিংবা কারিগরি জটিলতায় পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেইনার জট বাড়ে। এতে বেড়ে যায় জাহাজ অবস্থানের সময় ও পণ্য খালাসের খরচ। বন্দর কর্তৃপক্ষ বলছে, অনেক সময় অসাধু আমদানিকারকরা মাসের পর মাস পণ্য ফেলে রাখে। এতে জায়গা স্বল্পতায় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে গতি কমে যায়। সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ ও দামে নেতিবাচক প্রভাব পড়ে। এ অবস্থায় পণ্য খালাস বা ডেলিভারির সময়সীমা নির্দিষ্ট করে দিতে চায় বন্দর কর্তৃপক্ষ। কোন ধরনের কার্গের জন্য কত সময় এবং কি ধরনের আপনার মাসুল বা এই ধরনের আরোপ করা যায়, সেইগুলো বিষয়ে আমরা একটা ক্যাটাগরি করে করে একটা প্রস্তাবনা দিয়েছি মন্ত্রণালয়। এটা হলে পরে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে, আমার দ্রব্যমূল্যের উপর এটার একটা ইতিবাচক একটা প্রভাব পড়বে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল খালাসে বিএসটিআই, কোয়ারেন্টাইন ও রেডিয়েশন সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগে, যা যথাসময়ে মিলে না। এছাড়া কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতায় দেরি হয় পণ্য খালাসে। এটা আসলে কোনোভাবেই এটা সম্ভবপর নয়, কারণ এই কারণে যে বন্দরের শুধু একার না, এখানে আপনার পণ্য ডেলিভারির ক্ষেত্রে সেখানে আপনাকে ব্যাংকে ইনভলভ করতে আছে, সেখানে আপনার কাস্টমস ইনভলভ আছে এবং অন্যান্য সংস্থাগুলো ইনভলভ আছে। বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র দিতে আমাদের লোকগুলো হয়রানি হচ্ছে, এবং সেটা যদি আমাদেরকে যদি বিভিন্ন দপ্তরগুলো কাগজপত্র ডকুমেন্টপত্র দিতে যদি সহযোগিতা করে, পণ্য প্রকার ভেদের সময় বেঁধে দিলে আমাদের কোনো আপত্তি থাকে। ব্যবসায়ীরা বলছেন, ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত না করে পণ্য খালাসের সময় বেঁধে দিলে তা কার্যকর হবে না। এক্ষেত্রে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করেই এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একই ছাদের নিচে যদি একটা পয়েন্টে আমরা সার্টিফিকেশনগুলো পেতাম, তাহলে আমরাও তো দ্রুততার সাথে কাজগুলো করতে পারি। বন্দর ব্যবহারকারী যারা আছে, যারা বন্দর দিয়ে মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করে, সেই স্টেক হোল্ডারদের সাথে বন্দর আলাদা আলাদাভাবে বসে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। বিদ্যমান আইনে জাহাজ থেকে পণ্য খালাসের প্রথম 4 দিন বন্দরে পণ্য রাখতে কোনো ভাড়া দিতে হয় না। তবে দ্রুত পণ্য খালাসের জন্য এর সঙ্গে জড়িত বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম অটোমেশন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নেমে আসা পলিমাটি আর নদীর বুকে অপরিকল্পিতভাবে নদী শাসনের কারণে খরস্রোতা 10টির বেশি নদী ভরাট হয়ে যাচ্ছে। ফলে নদী হারিয়েছে গতিপথ। তবে নদী রক্ষায় নানান প্রকল্প চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। সুনামগঞ্জের পুরাতন সুরমা নদী ৭২ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে একসময় কার্গো জাহাজ আর লঞ্চ চলাচল করলেও বর্তমানে ডিঙি নৌকা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে নেমে আসা পলি আর অবৈধ দখলে বর্তমানে স্থানীয়রা এই নদীতে ধান চাষ আর পশুপালন করছেন।
শুধু পুরাতন সুরমা নয়, একই অবস্থা জেলার প্রায় 10টি নদীর। বিশেষ করে সুনামগঞ্জের 120 কিলোমিটার সীমান্ত জুড়ে প্রবাহিত জাদুকাটা, রক্তি, বৌলাই ও পাটলাই সহ বেশ কিছু নদীতে তৈরি হয়েছে নাব্যতা সংকট। এতে আটকা পড়েছে শতাধিক মালবাহী বাল্কহেড। স্থানীয়রা বলছেন, একসময়ের খরস্রোতা নদীর উপরে এখন ফসলের চাষ করছেন তারা। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল সামাল দিতে পারছে না এসব নদী, যাতে ক্ষতির মুখে পড়ছে স্থানীয়রা। প্রায় 8 থেকে 10 বছর আগ থেকে শুনলাম যে নদী খনন হইতেছে, হচ্ছে, কিন্তু দেখা যায় আমরা নদীটা খনন না। কিন্তু সুরমা শাখা নদী এটা আপনার বরাটোয়ায় আমরা বিশেষ ক্ষতি হয়েছে হাওরগুলার পানি নিষ্কাশন হয় না নদীতে। স্টিমার জাহাজ চলাচল করতো, ব্যবসা বাণিজ্য অনেক খুব ভালো লাগতো, ব্যবসা হইতো। এখন নদী ভরার পরে মনস্থ ব্যবসা বাণিজ্য সব কিছু মানুষের দুর্যোগ চলাফেরা বন্ধ হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, মৃতপ্রায় নদী রক্ষায় ইতিমধ্যে 2000 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করলে ফিরে আসবে নদীর আগের রূপ। সুনামগঞ্জে আমরা 2023 সালে একটি ফিজিবিলিটি সম্পন্ন করেছি এবং সেই ফিজিবিলিটির আলোকে সুনামগঞ্জে নদী সংরক্ষণ কাজ, নদী ড্রেজিং এবং ডুবোধ সিসি ব্লকের মাধ্যমে আর্বানিক কাজ অন্তর্ভুক্ত করেছি এবং এই ফিজিবিলিটির আলোকেই আমরা একটি ডিবি প্রণয়ন করেছি এবং এই ডিবি প্রথম পর্যায়ে আমরা 19 নদী খননের জন্য প্রায় 443 কিলোমিটার দৈর্ঘ্যে আমরা নদী খনন করবো এবং এখানে প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় 2000 কোটি টাকা এবং এই প্রকল্পটি প্ল্যানিং কমিশন পাঠানো হয়েছিল এবং সেখানে এটি যথাযথ হয়েছে। এখন সুনামগঞ্জ। আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতি হাটে লেনদেন হচ্ছে গড়ে 5,000 কোটি টাকা। তবে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ফেলেছে এ বাজারেও। রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। এক সময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে 4 ভাগের 1 ভাগে। তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড় সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে 5%, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে পাইকার ও ক্রেতাদের জন্য। তোতা, বিভিন্ন রকমের রং টং, এগুলো বিভিন্ন রকমের এদের দাম বৃদ্ধি হয়েছে, যে কারণে এটা এখানে প্রভাব পড়ছে। আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছে, বেচা কিনা সবার উপরে যেরকম হওয়ার কথা এরকম হয়নি, কমই হইতেছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনে। সম্প্রতি ছিনতাই ও ডাকাতি সহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও। বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে আইটেমটা বিক্রি করি, এই আইটেমটা কিছু কিছু কাপড়ের দাম বাড়তি, আবার কিছু কিছু কাপড়ের দাম এই আগের মতোই আছে। আসলে তো দেশের ব্যবসা বাণিজ্য একটু মন্দা, তো এগুলি তো বেচা কিনে ভালো হইলে তখন কাপড়ের দাম বাড়ে। ঈদ উপলক্ষে কেনাবেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি। 2000-3000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4000-5000 কোটি হয়, কিন্তু এখন যদি সিজন, এখন একটু আরও বেশি বেচা কিনা। এ বাজারে ছোট বড় মিলিয়ে দোকান রয়েছে 5000-এর বেশি। রমজানের 1 সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনাবেচা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নতুন করদাতা শনাক্তের লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কর্মসূচি। স্থানীয় আয়কর অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে গিয়ে গ্রাহকদের দেয়া হচ্ছে আয়কর সেবা। আয়কর অফিসার এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আসাদ জামানের প্রতিবেদন। করদাতার সংখ্যা বাড়াতে ও রাজস্ব আদায়কে আরও গতিশীল করতে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আয়কর বিভাগ। কর অফিসে এসে ঝামেলা পোহানোর পরিবর্তে এবার জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে সংস্থাটি। আয়কর বিভাগের এমন সেবা পেয়ে খুশি অনেকেই। গ্রাহকরা বলছেন, কর বিভাগের এমন কার্যক্রমে রাজস্ব বাড়বে সরকারের, পাশাপাশি আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস ব্যবসায়ীদের। আগে তো আমরা আয়কর দিতাম, দেখেছে মানিকগঞ্জ যেতে হতো এবং উকিল ধরে আমাদের 1 থেকে 2 দিন 3 দিন মানে লেগে যেত, দৌড়াদৌড়ি করতে হইতো। স্পটে কর নির্ধারণ সিস্টেম যে চালু হয়েছে, সেক্ষেত্রে আমরা খুব আনন্দিত। আমি নতুন ব্যবসায়ী, তো আজ তাদের মাধ্যমে জানতে পারলাম কীভাবে ভ্যাট ট্যাক্স দিতে হয়। নিজেদের তাগিদে আমাদের বোঝাচ্ছে
বোঝানোর পরে টিন নাম্বার করে দিচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে। তো আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য আশা করি এটা ভালো হচ্ছে। কর বিভাগ আয়কর আইন 2023-এর 195 ধারার প্রবিধান অনুযায়ী স্পটে কর নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণ, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর জমা সংক্রান্ত কার্যক্রম হাতে নিয়েছে বলে জানালেন এই কর কর্মকর্তা। আমরা স্পটে সব কিছু করে দিচ্ছি, যেমন একজন করদাতার টিআইন রেজিস্ট্রেশন আমরা এখানেই বসে করে দিচ্ছি, এখানে রিটার্ন ফিল আপ করে দিচ্ছি, অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিচ্ছি, এখানেই বসেই আমরা অনলাইনে তার ট্যাক্স জমা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে তাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্টিফিকেট আমরা ইস্যু করে দিচ্ছি। ব্যবসায়ীরা যেন সহজে কর পরিশোধ করতে পারেন সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে কর বিভাগ। স্পটে কর নির্ধারণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। এখন বাজারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাজার। চাঁপাইনবাবগঞ্জে 95% বাগানে আমের মুকুল আসলেও সে অনুপাতে বাঁধেনি আমের গুটি, ফলে উৎপাদন কমার শঙ্কায় চাষিরা। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে আমের গুটি না বাঁধার কারণ হিসেবে চাষিরা বা কি বলছেন এবং এ নিয়ে কৃষি বিভাগের বক্তব্যটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ সাকিব। আপনাকে বলে রাখি, মূলত চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় 95% আম গাছে মুকুল এসেছিল, যা গতবারের তুলনায় প্রায় 10% বেশি। তবে 2 দিন ধরে চাষিরা মূলত একটু ক্লান্তি লগ্নে ভুগছেন, এক কথায় হতাশায় ভুগছেন। কারণ হিসেবে বলছেন গত 3 দিন ধরে বা 4 দিন ধরে ঘন কুয়াশার কারণে আমের গাছে যে মুকুলে গুটি বাঁধে, এই গুটি মূলত বাঁধেনি। এর কারণ হিসাবে অতিরিক্ত রোদ এবং কুয়াশাকেই দেখছেন। স্থানীয়রা বা এলাকাবাসী যতগুলো আমবাগানি আছে সবার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ভোর রাতে বা সকালের দিকে কিছু কুয়াশা জমেছিল, গত 7 দিন থেকে এই কুয়াশা জমছে, এই কারণেই মূলত গুটিগুলো বাঁধেনি। আর কৃষি বিভাগে আমাদেরকে জানিয়েছেন মূলত 95% গাছে যেহেতু মুকুল এসেছে, যা গতবারের তুলনায় অনেক বেশি, এক কথায় অনেক বেশি। এ কারণে কিছু মুকুলের গুটি নষ্ট হলেও এতে ফলনে কোনো বিপর্যয় আসবে না বলে আমাদেরকে জানিয়েছেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেহেতু গত বছরের থেকে অনেক বেশি গাছে এবং অনেক বেশি মুকুল এসেছিল, সেক্ষেত্রে উৎপাদন বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন। আর চাষিরা মূলত এখন বর্তমানে গাছে সেচ দিচ্ছেন এবং স্প্রে করে মূলত পরিচর্যা করছেন। গাছে যে গুটিগুলো এসেছে এগুলো আরও সতেজ রাখতে, এক কথায় অতিরিক্ত রোদের কারণে যেন ঝরে না পড়ে, এজন্য মূলত গাছে সেচ দেওয়া হচ্ছে এবং স্প্রে করা হচ্ছে। এবং আজকে সকাল থেকে আমরা আমবাগানে অবস্থান করছি। আজকে মূলত আকাশটা অনেকটাই মেঘলা, চাষিরা আশা করছেন, আম চাষিরা বলছেন 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে এই এলাকার আম বাগানগুলোর গুটিগুলো অনেকটাই কম ঝরবে। এতে চাষিরা লাভবান হবেন এবং স্থানীয়রা লাভবান হবেন। এবং আমি যদি আপনাদের আরেকটু বলি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় 425 মেট্রিক টন আম গত বছর হয়েছিল, যা এবার 480 থেকে 85 মেট্রিক টন হতে পারে। আজকে মূলত আমরা যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের আমের আবাদ সম্পর্কে জানাচ্ছিলেন সোহান মাহমুদ। বগুড়ায় সারা বছর টক দইয়ের চাহিদা থাকলেও রমজানে তা বেড়েছে কয়েক গুণ। স্থানীয় অনেকের কাছেই টক দইয়ের ঘোল ছাড়া ইফতার পূর্ণতা পায় না। বিক্রেতারা বলছেন রামজানে অন্যান্য মিষ্টান্নের চাহিদা কমলেও টক দইয়ের বেচাকেনা ক্ষতি পুষিয়ে দিচ্ছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ইফতারে টক দইয়ের ঘোল রাখার। রাজীব সেলিমের প্রতিবেদন। বগুড়ায় ইফতারের ঐতিহ্যবাহী অনুষঙ্গ টক দইয়ের ঘোল। দুধের গাজন প্রক্রিয়ায় তৈরি টক দই কিনতে দুপুরের পর থেকেই রোজাদারদের ভিড় বাড়ে দইয়ের দোকানে। টক দই খেলে সারাদিনের তৃষ্ণাটা মিটিয়ে যায়। এই টক দই পরিবারের ছোট বড় সকলেই খেতে পারে, সকলের জন্য স্বাস্থ্যসম্মত। টক দই ভালো, সারা বছরই আমরা টুকটাক খাই, কিন্তু রমজান মাসে একটু বেশি পরিমাণ খাই। টক দই শরবত করে খেলে, গোল বানিয়ে খেলে শরীরে তৃপ্তিতে হয়, ক্লান্তি একটু দূর হয় আর। বগুড়ার জনপ্রিয় মিষ্টি দইয়ের প্রশংসায় পঞ্চমুখ দেশ বিদেশের মানুষ।
রমজানের শুরু থেকেই জিআই স্বীকৃতি পাওয়া এই মিষ্টি দইয়ের বিক্রি কমেছে প্রায় 60%। বেড়েছে টক দইয়ের চাহিদা। টক দই বিক্রির ভরা মৌসুম পার করছেন দই বিক্রেতারা। রোজাদার যারা, তারা এই টক দইটা খাওয়া ওই সময়টা পছন্দ করে ঘোল হিসেবে, যার কারণে এটা একটু চাহিদা বেড়ে যায়। পার ডে আমরা 500 থেকে 1000 পিস শুধু আমাদের গ্র্যান্ড হোটেলে টক দই বিক্রি করি। অন্য দইয়ের চাহিদা কম, রমজান মাসে এই দইয়ের চাহিদা একেবারে বেশি। এই যে এখন মাত্র 3 পিস আছে, 80 ডাইমসি আর 3 পিস আছে, এটাও শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। পরিপাকতন্ত্রের নানান উপকারিতা, হজম প্রক্রিয়ার কার্যকারিতা বাড়ানো সহ নানা উপকার থাকায় ইফতারের তালিকায় টক দই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দইয়ের মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয়, এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের আসলে শরীরের অনেক উপকার করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমরা টক দইয়ের মধ্যে পাই। এটাকে আমরা যদি বলি যে প্রোবায়োটিক বলে, ইংরেজি আরেকটা টার্ম আছে, মেডিকেল টার্ম, প্রোবায়োটিক হিসেবে কাজ করে। বগুড়ায় রমজানের আগে প্রতিটি টক দইয়ের হাড়ি বিক্রি হয়েছে 200 টাকায়, তবে বর্তমানে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। রাজীব সেলিম, এখন বগুড়া। এখন বাজারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন বাজার। যুদ্ধবিরতি ভেঙে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও অন্তত 14 জন ফিলিস্তিনির। আইডিএফ জানিয়েছে গাজার গুরুত্বপূর্ণ নেট জারিম করিডোর পুনরায় তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে যে বাফার জোন ছিল তা এখন ইসরায়েলের হাতে। ফিলিস্তিনিরা এখন দুই প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের অবাধ চলাচলও, যা ইসরায়েলি আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলতে পারে। এরই মধ্যে মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান শুরু করে দিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এর আগে 2 দিনের বিমান হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 500 ফিলিস্তিনি, যাদের মধ্যে শিশু 183। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে ইসরায়েল সহ বিভিন্ন দেশ। এ সময় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ট্রাম্প পুতিন ফোনালাপের পর ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি প্রতিশ্রুতি ভঙ্গ করে হামলা চালাচ্ছে মস্কো, যা পর্যবেক্ষণের জন্য ওয়াশিংটনকে আহ্বান জানান তিনি। অন্যদিকে রাশিয়া কুরস্ক বিজয়ের দ্বার প্রান্তে বলে দাবি রুশ প্রেসিডেন্টের। নাফি আরমান মননের প্রতিবেদন। যুদ্ধবিরতি, সীমানা পুনর্নির্ধারণ ও সম্পদের বন্টন নিয়ে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 2.5 ঘন্টার ফোনালাপ। ফলাফল, 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে রাশিয়ার সম্মতি। তবে প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই 2 দেশের জ্বালানি স্থাপনায় চালানো হয়েছে পাল্টাপাল্টি হামলা। নির্দিষ্ট ক্ষেত্রের এই অস্ত্রবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট জানান কুরস্কে বিজয় অর্জনের পথে মস্কো। Завершают разгром группировки войск противника в Курской области. Повторю в этой связи, согласно законам Російської Федерації, всі воєннослужащі... Ми сьогодні з ним будемо обговорювати деталі. Я думаю, деталі наступних кроків. У нас в Джеді дійсно була дуже хороша зустріч наших команд. যুদ্ধ কিংবা বিরতি, ফল যেটাই আসুক না কেন, ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও ইতালি। President Zelensky to discuss progress that President Trump had made with Russia towards a ceasefire, and I took the opportunity to reaffirm our unwavering support. Si è tenuta una lunga conversazione tra il presidente degli Stati Uniti Donald Trump e il presidente russo Vladimir Putin. Da quello che apprendiamo finora, যদিও রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ইউক্রেনীয়দের। তাদের দাবি, যুদ্ধবিরতির জন্য আলোচনা পুতিনের ধাপ্পাবাজি। অন্যদিকে জ্বালানি স্থাপনায় 30 দিনের জন্য হামলা বন্ধে সম্মতিকে দীর্ঘস্থায়ী শান্তির প্রথম ধাপ হিসেবে মনে করছেন রাশিয়ানরা। Та ні, думаю, він також уже якби іде до того морально, щоб домовитись. Я так розумію, що це забрати у України останній важіль, але Росія зможе бити також і по інших об'єктах. ক্রেমলিনের দাবি, ফোনালাপের পর পুতিনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা। মার্কিন ও রুশ প্রেসিডেন্ট পরস্পরকে বিশ্বাস করেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি। দুই নেতার মধ্যে কার্যকরী ও ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপের পরদিনই ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। রাশিয়ার জ্বালানি খাতে হামলা বন্ধ করার বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। এ সময় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় চলতি বছরে স্থায়ী শান্তি অর্জন সম্ভব। আর ইউক্রেনের জ্বালানি অবকাঠামো নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মালিকানায় নেওয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের 30 দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও জ্বালানি অবকাঠামোয় হামলা না করার বিষয়ে রাজি হন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে সংযুক্ত আরব আমিরাতে মধ্যস্থতায় দুই দেশের মধ্যে 175 জন বন্দী বিনিময় হয়েছে। পুতিনের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। তবে ইউক্রেন ও গাজার যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের সামনে প্রতিশ্রুতি রক্ষাই যেন এখন বড় চ্যালেঞ্জ। এমনকি সংকট উত্তরণে অবদান রাখতে না পারলে ইমেজ সংকটে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাও আশঙ্কা অনেকের। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। মাত্র 24 ঘন্টায় ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই নেতার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে 1400 ঘন্টা, যদিও এখনও শান্তি ফেরেনি ইউক্রেনে। উল্টো ইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যোগ হয়েছে তিক্ততা। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের একদিন আগে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। শুরু হয় জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া। যদিও 2 মাস যেতে না যেতেই আবারও উপত্যকায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এতে ম্লান হয়ে গেল ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের কৃতিত্ব। ওয়াশিংটন যেমনটা চেয়েছিল সেই পূর্ণাঙ্গ কিংবা নিঃশর্ত যুদ্ধবিরতির আশপাশ দিয়েও হাঁটছে না মস্কো। শুধুমাত্র 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মন্দের ভালো হিসেবে শান্তি আলোচনা এগিয়েছে বলার সুযোগ পেলেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিস নাকি ক্রেমলিনের প্রতিনিধিত্ব করছেন তা নিয়ে রয়েছে সংশয়। কারণ ট্রাম্পের কল্যাণেই বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও প্রত্যাবর্তনের সুযোগ পেলেন পুতিন। So this is setting a signal to the world stage that you can invade another country with impunity, continue to attack that other country, and still get high-level access to the United States. গাজায় দীর্ঘস্থায়ী শান্তির নিশ্চয়তার জন্য জিম্মিদের ব্যবহার করছিল হামাস। যদিও অনেকেই মনে করেন বেনিয়ামিন নেতানিয়াহুর মাথায় কখনো শান্তির চিন্তাই ছিল না। তাই জিম্মিদের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও পুরোদমে যুদ্ধ শুরু করল ইসরায়েল। তবে এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত করার দূরভিসন্ধি রয়েছে বলেও মত অনেকের। যুদ্ধ শুরু করায় সাময়িকভাবে বন্ধ হল নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি। অন্যদিকে মন্ত্রিসভায় কট্টরপন্থীরা ফিরে আসায় টিকে গেল জোট সরকার। It's in his own interests to continue this war at least until the end of March, because he has to get through the budget if his government is going to survive. And we see today, by relaunching the military approach, giving priority to that, Ben-Gvir has now returned to his government. পুতিনের কাছে ইউক্রেন যুদ্ধ অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম। অন্যদিকে ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। তবে শান্তি স্থাপনকারী হিসেবে নিজের গুণগান গাওয়া ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে 2টি যুদ্ধ লাগিয়ে দিয়েছে দাগ। কারণ মার্কিন প্রেসিডেন্টের কপালে পিসমেকার থেকে ট্রাবল মেকারের তকমা জোটা এখন সময়ের অপেক্ষা মাত্র। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরবো কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। এবার ভারতের বিপক্ষে ম্যাচটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হবে বলে মনে করেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। এছাড়া দলে অন্তর্ভুক্ত ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে অভিষেক ম্যাচে জেতাতেও ভালো খেলতে মুখে আছে বাংলাদেশ দল। শিলংয়ে উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এ কথা জানান মিডফিল্ডার সোহেল রানা। আরও জানাবেন তাসওয়ার নাফি। বাংলাদেশ ফুটবলে যেন নতুন জাগরণ। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত সেই ম্যাচ খেলতে জামাল ভুঁইয়াদের যাত্রা।
তবে এবারের আয়োজনটা ভিন্ন। দীর্ঘদিন পর ফুটবল দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভক্তদের ভিড় আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারণটা অবশ্য পরিষ্কার, দলের সাথে আছেন ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজের 1 নম্বর তারকা বাস থেকেও নামলেন সবার আগে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা যেন হয়ে গেছে অনেকটা হামজা কেন্দ্রিক। বাংলাদেশের ফুটবলের যে অবস্থা, সেই ও আমাদের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারছে, যেটা একটা টিমের জন্য আমি মনে করি একটা পজিটিভ সাইন। এর আগে অনেকবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু এবারের ম্যাচটা হবে অন্যান্য বারের চেয়ে আলাদা। কথাটির সাথে পুরোপুরি একমত জাতীয় দলের সহ অধিনায়ক। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লড়বে টিম বাংলাদেশ। তার আগে সেখানকার কন্ডিশনের সাথেও খাপ খাওয়াতে হবে জামাল তোপোদের। সে কারণে হাতে কয়েকদিন সময় রেখেই ভারতের বিমান ধরলেন কাবরেরার শিষ্যরা। মহাতারকা বনে গেছেন তাসওয়ার নাফি, এখন ঢাকা। এবার ক্রিকেট। দীর্ঘদিন ধরে সাফল্য থেকে দূরে দেশের ক্রিকেট। বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ ও এশিয়া কাপের শিরোপা এলেও জাতীয় দলে নেই বলার মতো অর্জন। দেশের ক্রিকেটের চলমান সংকট ও ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বয়সভিত্তিক পর্যায়ে বড় সাফল্যের দেখা বেশ কবারই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। 2020 বিশ্বকাপ জয়, 2024-এ এশিয়া কাপের শিরোপা। কিন্তু সেই তরুণ যুবারা জাতীয় পর্যায়ে অনিয়মিত। আইসিসি ইভেন্টগুলোতেও জাতীয় দলের পারফরমেন্স নিয়মিত প্রশ্নবিদ্ধ। কিন্তু কেন এমন হচ্ছে জানতে চেয়েছিলাম ক্রিকেট গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহার কাছে। কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি, গ্যাপটা খোঁজার চেষ্টা করব যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক পর্যায়ে আয়োজিত হয়েছে ইউথ ক্রিকেট লিগ। এছাড়া অনূর্ধ্ব 19 পর্যায়ে থাকছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর। এইচপি কিছু দ্বিপাক্ষিক সিরিজ থেকেও বেরিয়ে আসবে পাইপলাইনের খেলোয়াড়, কিন্তু তারা যে আগের মতো পথ হারাবেন না তারই বা নিশ্চয়তা কি? এখন 19 ক্যাম্পগুলো হয়, আমাদের ন্যাশনাল টিমের কোচ থেকে একটা প্রেসক্রিপশন থাকে যে আমাদের তোমরা টিমে একটা লেগ স্পিনার সুযোগ দাও, মানে পাইপলাইনে আমাদের একটা পেস বোলার অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার দরকার। আমার মনে হয় এগুলো নর্মালি হয়ে আসছে। কোথায় গ্যাপটা আমরা যখন বসা শুরু করব, কমিটিটা হবে, কোচ সিলেক্টররা যখন সবাই একটা টেবিলে থাকবে, এটা আইডেন্টিফাই করাটা আরও সুবিধা হবে। দেশের 5 সেরা ক্রিকেটারের পর জাতীয় দলে নেই কোনো নিয়মিত পারফর্মার। হৃদয় জাকের আলীরা কি পারবেন বিশ্বমঞ্চে সাফল্যের কাণ্ডারি হতে? বিসিবির পরিচালক জানালেন, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য করার মূল কারণ খুঁজে বের করতে একসাথে বসবে ক্রিকেট বোর্ডের 4টি বিভাগ। তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। অপারেশনস, টাইগার্স, এইচপি, ডেভেলপমেন্ট, 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আগস্টে পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটও এসছে পরিবর্তনের হাওয়া। তবে খেলোয়াড় পরিবর্তন হলেও দেশের ক্রিকেটে যুক্ত হয়নি নতুন কোনো সাফল্যের মুকুট। ভক্তদের আশা দ্রুতই কাটুক লাল সবুজের জার্সির সাফল্য খরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। পুরনো নোট তুলে নিতে এবার ঈদে আসছে না নতুন টাকা। খোলা বাজারে বান্ডেল প্রতি 300 থেকে 500 টাকা বেশিতে কিনছেন অনেকেই। 5 টাকার 2টা আর 2 টাকার একটা বান্ডেল নিলাম, 1800 টাকা টোটাল। তো নতুন নোট তো বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে না, তো আমরা তো ঈদ হিসাবে ছোট মনিরা তো এগুলো চায়, তো আমরা দিতে হয়। 50 টাকার নোট নিলাম, 20টা দিচ্ছে আর কি, এবং এটার বিনিময়ে আমাকে 70 টাকা দিতে হয়েছে আর কি। গতি আনতে পণ্য খালাসের সময়সীমা বেঁধে দিতে চায় চট্টগ্রাম বন্দর। সময় মতো সনদ না পেলে বাস্তবায়ন অসম্ভব বলছেন ব্যবসায়ীরা।
অপরিকল্পিত নদী শাসনের স্বাভাবিক গতিপথ হারাচ্ছে সুনামগঞ্জের 10 নদ নদী। নাব্য সংকটে আটকা পড়ছে মালবাহী পালক্ষেত। এবং এএফসি বাছাই পর্ব খেলতে আর কিছুক্ষণের মধ্যে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের আশা যোগাচ্ছে। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।